আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসে। এই বিশ্বটা ফিলিস্তিনি কিংবা সিরিয়া নয়, সরাসরি দখলদার ইসরায়েলে চলছে। মনে হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর মালহামার যুদ্ধ শুরু হয়ে গেছে। নৃশংস অন্যায়, অত্যাচার এবং মৃত্যুর যন্ত্রণা কাকে বলে ফিলিস্তিনিরা দখলদার ইসরায়েলকে তা বুঝিয়ে দিয়েছে। একসাথে আকাশ পানি এবং স্থলপথে দখলদার ইসরায়েলের উপরে আক্রমণ চালিয়েছে হামাস। গোটা পৃথিবীকে বুঝিয়ে দিয়েছে হামাসের ধৈর্যসীমা শেষ হয়ে গেছে। ভয়াবহ হামলার শিকার হয়েছে দখলদার ইসরায়েল। ৩০০-র উপরে ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। অসংখ্য পরিমাণ সেনাকে হামাস আটক করে নিয়ে গেছে। মসজিদুল আকসা এবং ফিলিস্তিনির ভূমি দখলমুক্ত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। এখনো প্রায় ২,০০০-এর মতো হামাস যোদ্ধারা ইসরায়েলের ভিতরে লড়াই চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে লেবাননের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধে যুক্ত হয়ে গেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এখন প্রশ্ন হলো, এটাই কি চূড়ান্ত যুদ্ধ? এই যুদ্ধ কি রূপ ধারণ করতে পারে এবং এই যুদ্ধের সাথে কারা কারা জড়িয়ে পড়তে পারে? হঠাৎ করে কেনই বা হামাস এভাবে যুদ্ধ শুরু করলো? এই বিষয়গুলো নিয়ে A to Z আলোচনা করব আজকের এই ভিডিওতে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই দখলদার ইসরায়েলকে উদ্দেশ্য করে হামাসের অভিযানটা কেমন ছিল সেই বিষয়ে একটু জানা যাক। হঠাৎ করে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা শুরু হয় ইসরায়েলকে লক্ষ্য করে। মাত্র 10 মিনিটের মধ্যে প্রায় ২,০০০ রকেট নিক্ষেপ করা হয় ইসরায়েলকে লক্ষ্য করে। এত পরিমাণ ভয়াবহ রকেট হামলার কারণে ইসরায়েলের বড় বড় শহরগুলোতে বিপজ্জনক সাইরেন বাজানো হয়। এতে করে মানুষ চারদিকে ছোটাছুটি শুরু করে। এর পরের 10 মিনিটে আরো ৩,০০০ রকেট নিক্ষেপ করা হয় দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে। মুহূর্তের মধ্যে ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ধ্বংস হতে থাকে বেশ কয়েকটি ভবন। এরপর জলপথে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের যোদ্ধারা ঢুকে পড়ে ইসরায়েলের ভিতরে। এর পরের দৃশ্যে দেখা গেছে স্থলপথে ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠনের যোদ্ধারা ইসরায়েলের কাঁটা তার ধ্বংস করে ঢুকে পড়ছে ইসরায়েলের ভিতরে। এর পরের দৃশ্যে দেখা যায় গাজা উপত্যকা থেকে প্যারাশুটের মাধ্যমে দলে দলে ফিলিস্তিনিরা ঢুকে পড়ছে ইসরায়েলের ভিতরে। শুরু হয়ে যায় ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধে ৩০০-র উপরে ইসরায়েলি সেনা নিহত হয়। অসংখ্য পরিমাণ ইসরায়েলি সেনাদের আটক করে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণের মধ্যে পাল্টা হামলা শুরু করে দেয় দখলদার ইসরায়েল। ইসরায়েল আকাশপথে সাধারণ ফিলিস্তিনিদের উপরে নির্বিচারে হামলা চালায়। হামলায় প্রায় ২০০-র মতো সাধারণ ফিলিস্তিনি নিহত হয়। এরপর স্থলপথে ভারী ভারী ট্যাঙ্ক নিয়ে ফিলিস্তিনিদের উপরে আক্রমণ চালায় ইসরায়েল। কিন্তু থেমে থাকেনি ফিলিস্তিনি যোদ্ধারাও। ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলের সামরিক বহরের উপরে। তছনছ করে দেওয়া হয় ইসরায়েলের সামরিক বহরকে। ধ্বংস করে দেওয়া হয় পৃথিবীর অন্যতম শক্তিশালী ইসরায়েলের ট্যাঙ্ক বহরকে। এরপর উল্লাসে ফেটে পড়ে ফিলিস্তিনি সাধারণ জনগণ এবং স্বাধীনতাকামী যোদ্ধারা। ধারণা করা হচ্ছে এখনো ইসরায়েলের ভিতরে ২,০০০-এর উপরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের যোদ্ধা হামাসেরা অবস্থান করছে এবং দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের যোদ্ধারা ইসরায়েলের যে কাঁটা তার ভেদ করে ইসরায়েলে প্রবেশ করেছে, এগুলো মূলত ফিলিস্তিনের অংশ ছিল, জোর করে ইসরায়েল দখল করে নিয়েছে। বিগত ৭৫ বছরে দখলদার ইসরায়েল এরকম ভয়াবহ কিয়ামত আর দেখেনি। ফিলিস্তিনের পক্ষ থেকে বলা হয়েছে এটা মাত্র শুরু। من يريد أن يعمر في قطاع غزة وأن يصلح الوضع الاقتصادي ويقوم أو يعمل انتعاش اقتصادية في অনেকের মনে প্রশ্ন, এই যুদ্ধে হিজবুল্লাহ কোথায় এবং কি করছে? তাদের সেই প্রশ্নের জবাব দিয়েছে হিজবুল্লাহ। সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে হিজবুল্লাহ নিজেরাও। পরপর ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গাজা উপত্যকার পর এবার লেবানন থেকে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবানন থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি মর্টার সেল নিক্ষেপ করা হয়েছে। লেবানন থেকে নিক্ষিপ্ত মর্টার সেলগুলো বিরোধপূর্ণ মাউন্ট জব অঞ্চলে পড়েছে। এই হামলায় কি পরিমাণ হতাহত হয়েছে তা এখনো ইসরায়েল প্রকাশ করেনি। ইসরায়েলের দিকে মর্টার সেল নিক্ষেপের দায় স্বীকার করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে তারা মাউন্ট ডব অঞ্চলে ইসরায়েলের ৩টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে ফিলিস্তিনিতে ইসরায়েলের বিমান হামলার জবাবে হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে। এটা মাত্র শুরু। এর মানে বোঝাই যাচ্ছে এই যুদ্ধ অন্য কোনো যুদ্ধের মতো নয়, হয়তোবা ইসলামের ভবিষ্যৎবাণীর যুদ্ধ শুরু হতে চলেছে। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধ কি রূপ ধারণ করতে পারে এবং কতদিন চলতে পারে?
এই নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দিয়েছে, সে বলেছে আমরা এখন আর কোনো সামরিক অভিযান কিংবা শত্রু মোকাবেলার মধ্যে নেই, আমরা এখন সরাসরি যুদ্ধের মধ্যে রয়েছি। ইসরায়েলের কঠোর এই প্রধানমন্ত্রী আরো বলেন, এই যুদ্ধটা হবে খুবই ভয়াবহ একটি যুদ্ধ, জানি না কখন এই যুদ্ধ শেষ হবে। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখপাত্র বলেছেন, সব ধরনের খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে ফিলিস্তিনের যোদ্ধারা। সশস্ত্র সংগঠন হামাস ফিলিস্তিনি মুক্ত আন্দোলন এই সংগঠনের সহকারী প্রধান বলেন, সব ধরনের খারাপ পরিস্থিতির জন্য তৈরি রয়েছে তারা এবং ইসরায়েলি অভিযান মোকাবেলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত তারা। এই হামাস নেতা দাবি করেন, ইসরায়েল গাজা এবং পশ্চিম তীরে অভিযান এবং আক্রমণ চালানোর পরিকল্পনা করেছে, তাই ফিলিস্তিনিরা নিজেরাই আগেই যুদ্ধ পরিচালনা করেছে। এটা কোনো সামরিক অভিযান নয়, এটা ফিলিস্তিনিরা সার্বিক যুদ্ধ শুরু করেছে। তিনি বলেন, আমরা লড়াই অব্যাহত রাখার প্রত্যাশা করছি, আমাদের একটাই প্রধান লক্ষ্য, আমাদের পবিত্র ভূমি ও স্বাধীনতা। জয় ও স্বাধীনতা না পাওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হামাস। সাথে মুসলিম বিশ্বের মুসলিমদের এই জিহাদে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে হামাস নেতা। আমরাও চাই বিশ্ব মুসলিম এই জিহাদে অংশগ্রহণ করুক। نحن سنفسح المجال أمام كل من يريد أن يعمر في قطاع غزة وأن يصلح الوضع الاقتصادي ويعمل। এবার আসা যাক এই যুদ্ধে কোন দেশ কার পক্ষে। ইতিমধ্যে তা পরিষ্কার হয়ে গেছে। ফিলিস্তিনি হামলার পরপরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি সহ ইউরোপের বেশ কিছু দেশ ফিলিস্তিনিদের এই হামলার জন্য নিন্দা জানিয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছে এই যুদ্ধে তারা ইসরায়েলের পাশে থাকবে। অপরদিকে ইসরায়েলের হামলার জন্য ইরান সরাসরি নিন্দা জানিয়েছে এবং ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, ফিলিস্তিনিদের ভূমি এবং আল আকসা রক্ষা না হওয়া পর্যন্ত ইরান সব সময় সর্বাধিকভাবে ফিলিস্তিনিদের সহযোগিতা দিয়ে যাবে এবং পাশে থাকবে। এদিকে ইসরায়েলে হামাসের হামলার জন্য তেল আবিবকে দায়ী করেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনির জনগণের সঙ্গে চলমান সহিংসতা ও উত্তেজনার জন্য ইসরায়েলি একাই দায়ী। কাতারের পক্ষ থেকে আরো দাবি করা হয়েছে, দীর্ঘদিন যাবৎ ইসরায়েলের অত্যাচারের কারণে আজ তাদের এই মাসুল গুনতে হচ্ছে। কাতারের পক্ষ থেকে আরো বলা হয়, এই ঘটনাকে কেন্দ্র করে দখলদার ইসরায়েল যেন কোনো প্রকারে ফিলিস্তিনের সাধারণ জনগণের উপরে হামলা না চালায়, সেজন্য বিশ্ববাসীকে খেয়াল রাখতে হবে। সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মারাত্মক কিছু ঘটতে পারে ইসরায়েল এবং ফিলিস্তিনিকে কেন্দ্র করে। এখন বর্তমানে উভয় পক্ষ যেন শান্ত থাকে এবং ইসরায়েল যেন সাধারণ ফিলিস্তিনিদের উপরে অত্যাচার না চালায়। এতে করে আমরা স্পষ্ট ধারণা পেলাম কোন পক্ষ কোন দিকে রয়েছে এবং এই যুদ্ধে কারা কারা জড়িয়ে পড়বে কার পক্ষে। تؤكد القوات المسلحة أن تشكيلاتها العسكرية وقدر। মজার ব্যাপার হলো, ইরানের পক্ষ থেকে এখন নতুন করে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি যেন ইসরায়েলকে লক্ষ্য করে যুদ্ধ চালিয়ে যায়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা ইরানের পক্ষ থেকে সমর্থন জানিয়েছে। তিনি বলেছে, আমরা ফিলিস্তিনি যোদ্ধাদের শুভেচ্ছা জানাই, ফিলিস্তিনি এবং জেরুজালেম স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে যাব এবং প্রয়োজনে সব দিক দিয়ে সহযোগিতা করব, যেটা ইসরায়েলের সাথে পরোক্ষভাবে যুদ্ধের সামিল। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা সবসময় দাবি করে থাকে গোটা পৃথিবী জুড়ে সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ইসরায়েলের হাতে। শুধু তাই নয়, গোটা পৃথিবী জুড়ে সর্বোচ্চ শক্তিশালী গোয়েন্দা সংস্থা মোসাদ হলো ইসরায়েলের। তাহলে সাধারণ ফিলিস্তিনিদের এই হামলা তাদের গোয়েন্দা সংস্থা জানতে পারলো না এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদেরকে বাঁচাতে পারলো না কেন? এর কারণ হলো, বাস্তবতা হচ্ছে ইসরায়েল আসলে অতটা শক্তিশালী নয় যতটা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা দাবি করে। ইসরায়েলের মূল শক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব। ইসরায়েল খুব ভালো করে জানে, ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হয়ে গেলে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়বে। তবে যত যা কিছুই ঘটুক না কেন, ইসরায়েলকে শেষ করা খুব একটা সহজ কথা নয়, কারণ ইসরায়েলের সাথে জড়িয়ে আছে পৃথিবীর পরাশক্তিরা। তারা কখনোই চাইবে না ইসরায়েল শেষ হয়ে যাক। ইসরায়েল শেষ হয়ে যাওয়ার মানে হলো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অস্তিত্ব ধ্বংস হয়ে যাওয়া। তাই তারা সাধ্যমতো চেষ্টা করবে ইসরায়েলকে টিকিয়ে রাখতে। তাহলে কি এই অভিশপ্ত ইহুদি জাতিরা মধ্যপ্রাচ্য থেকে ধ্বংস হবে না? অবশ্যই হবে। তবে এর জন্য হাজার হাজার লাখ লাখ মানুষকে জীবন দিতে হবে, এমনটা উল্লেখ রয়েছে ইসলামের ভবিষ্যৎবাণীতে। দখলদার ইসরায়েল ধ্বংস হবে একটি চূড়ান্ত যুদ্ধের মাধ্যমে। হতে পারে এটাই সেই চূড়ান্ত যুদ্ধের সূত্রপাত। গোটা পৃথিবী জুড়ে একটি ভয়াবহ যুদ্ধ শুরু হবে, যেটা ইসলামের ভবিষ্যৎবাণীতে রয়েছে। এই যুদ্ধ সম্পর্কে ইসলাম এবং কোরআন কি বলে, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, আমরা বর্তমান যুদ্ধের প্রতিটি আপডেট আপনাদের সামনে তুলে ধরব। আপনারা আমাদের সাথেই রাখবেন। আল্লাহ হাফেজ।